জুলাই আন্দোলন দমনে রাজধানীর বাড্ডা রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যার মামলায় ২ সামরিক কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। হত্যাকাণ্ডের সময় তারা বিজিবিতে কর্মরত ছিলেন। অভিযুক্ত ২ কর্মকর্তা হলেন কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুন। সকাল ১০টার দিকে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় পলাতক পুলিশের ২ কর্মকর্তাও আসামি। তাদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ভিডিও ফুটেজে রামপুরা এলাকায় বিজিবির পোশাকে কর্নেল রেদওয়ানকে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করতে দেখা গেছে। এছাড়া অন্যদের বিরুদ্ধেও শক্তিশালী প্রমাণ মিলেছে তদন্তে। এর আগে গতকাল গুমের ২ মামলায় ১৩ সামরিক কর্মকর্তাকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলন দমনে বাড্ডা-রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যা মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এ নিয়ে আরও জানতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, বিজিবির সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আজ হাজির করা হবে। এই মামলায় আর কাউকে আজ হাজির করা হবে কিনা এবং আজকে আসলে কি হতে যাচ্ছে ট্রাইব্যুনালে, বিস্তারিত জানাবেন আমাদের। জি রাকিব, ধন্যবাদ। দেখুন, আমি একটু শুরুতেই দেখাই যে এই মুহূর্তে আমি যেখানে আছি, আমার পেছনে যে সবুজ প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করেই কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে ২ জন সামরিক কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং মেজর রাফাত বিন আলম মুন, তাদের দুজনকে কিন্তু এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং এইখানে আরেকটি বিষয় যদি দেখাই, অন্যান্য সাধারণ যেই কয়েদিদেরকে আনা হয় তাদেরকে কিন্তু সাধারণ যেই প্রিজন ভ্যান সেটিতে করে আনা হয়। আমি যেই নীল প্রিজন ভ্যানগুলো, তো সেগুলো এই সামরিক কর্মকর্তাদেরকে সেনানিবাসের যে অস্থায়ী যেই কারাগার রয়েছে সেই কারাগার থেকে তাদেরকে এখানে আনা হয়। গতকালকেও আপনি যেমন বলছিলেন যে ১৩ জন সামরিক কর্মকর্তাকেও কিন্তু এই আদালতে আনা হয়েছিল, যেখানে মেজর জেনারেল ছিলেন ৬ জনের মতো, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, কর্নেল ছিলেন ৩-৪ জন। যাই হোক, তো আজকে যাদেরকে আনা হয়েছে এই যে ২ সামরিক কর্মকর্তা, তারা মূলত যে অভিযোগ ২৮ জনকে হত্যার অভিযোগ, তারা সেই সময় ছিলেন বিজিবিতে কর্মরত। তো বিজিবিতে কর্মরত থাকা অবস্থায় আপনি জানেন যে এরই মধ্যে বেশ একটা ভিডিও ক্লিপ যেটা বেশ ভালোভাবে ছড়িয়েছে, যে কর্নেল রেদওয়ানকে তাকে দেখা যাচ্ছে যে তিনি গুলি করছেন জুলাই আন্দোলন দমনে। প্রসিকিউটররাও কিন্তু সেই কথাটি বলেছেন। এছাড়া মেজর মুন, কর্নেল রেদওয়ান তখন ২৬ বিজিবিতে ছিলেন, এছাড়া মেজর মুন ছিলেন অন্য আরেকটি ব্যাটালিয়নে বিজিবির। তো এই ২ কর্মকর্তা এবং এখানে আরো ২ জন পুলিশ কর্মকর্তা আছেন যারা রামপুরা বাড্ডা এলাকায় দায়িত্বরত ছিলেন। তো মোট ৪ জন কিন্তু এখানে অভিযুক্ত। আজকে জানতে চেয়েছিলেন আপনি যে আজকে আদালতে যেহেতু তাদেরকে এর আগে গত ২২ অক্টোবর কিন্তু আনা হয়েছিল, যেদিন এই সকল সামরিক কর্মকর্তাদের একসাথে আনা হয়েছিল, তো সেই দিনের পরে আজকে নতুন যেই তারিখ, এই তারিখে মূলত যারা পলাতক রয়েছে তাদের বিষয়ে তারা এসছে কিনা, আত্মসমর্পণ করেছে কিনা, আদালতকে সেটি জানানো হবে। এবং তার পরবর্তীতে আদালত কিন্তু চার্জ হিয়ারিং এর যেই তারিখ, সেই তারিখ আজকে দিতে পারেন তেমনটি আমরা ধারণা করছি, বা নিয়ম অনুযায়ী সেটা হওয়ার কথা, যদি অন্য কোনো কারণে আদালত অন্য কোনো কোয়ারি না করেন। তো এখন যেটি হচ্ছে যে তাদেরকে এনে এই আমার পাশেই যে ট্রাইব্যুনাল ১-এর মূল ভবনের নিচতলায় যে গারদখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে এখনো বিচারপতি গোলাম মর্তুজা, এই আদালতের যিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তিনি এখনো আসেননি। তিনি আসার পরেই কিন্তু এই আদালত বসবে এবং তাদের দুজনকেই, এই মামলা এখন পর্যন্ত তারা ২ জন গ্রেপ্তার রয়েছেন, তাদের দুজনকেই এই কারাগার এই আদালতে উঠানো হবে এবং সেখানে প্রসিকিউশন এবং তাদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা সেখানে কথা বলবেন আদালতের সাথে। সেখানে অন্য কোনো যদি তাদের কোনো তার আইনজীবীদের কোনো প্রেয়ার থাকলে সেটি আদালতকে জানাবেন। দেখুন, এই যে ২ জন কর্মকর্তা তারা কিন্তু তখন বিজিবিতে থাকার পরবর্তীতে যখন তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠলো, তার পরবর্তীতে তাদেরকে সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয় এবং তারা কিন্তু পরে সেনাবাহিনীর অধীনেই তারা বলতে গেলে একরকম সারেন্ডার করেন এবং তার পরবর্তীতে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এখন ওখানে আপনি জানেন যে ঢাকায় বিশেষ করে এই জুলাই আন্দোলনে একেবারে শুরু থেকেই ১৫ই জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরের যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে একেবারে এই যে বাড্ডা, উত্তর বাড্ডা থেকে শুরু করে বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটির ওই এলাকা থেকে শুরু করে একেবারে রামপুরার এই আবুল হোটেল যে এলাকা, মালিবাগ আবুল হোটেল, এই পুরো রাস্তায় বিটিভির সামনে থেকে শুরু করে এই যে পুরো রামপুরা কাঁচাবাজার, এই এলাকাটাই কিন্তু অন্যতম একটা হত্যাযজ্ঞের এলাকা এবং ব্যাপক ম্যাসাকার হয়েছে
ওই সময়। এরা তখন এই কর্মকর্তারা তখন বিজিবির হয়ে ওই এলাকায় দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে 28 জনের হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। আমরা এ নিয়ে প্রসিকিউটরদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তদন্তের পর্যায়ে অসংখ্য ফুটেজ এবং সেখানকার যেই সিসিটিভির যেই ফুটেজ রয়েছে বিভিন্ন দোকানের বা বিভিন্ন বাড়ির বিভিন্ন প্রতিষ্ঠানের, সেগুলোতে দেখা গেছে মূলত এই যে নির্বিচারে গুলি করা সেই অভিযোগ আনা হয়েছে। এখন আদালতে এ নিয়ে সামনে যখন এটির চার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ গঠনের শুনানি হবে, এর পরবর্তীতে অভিযোগ গঠনে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষই শুনানি করবে। এরপরে আদালত সাধারণত আমরা যেটি দেখি যে অভিযোগ গঠনের আদেশ দেয় এবং অভিযোগ গঠনের আদেশের পরে কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তার পরবর্তীতেই মূলত এর পরে যেটি হয় সাক্ষ্য গ্রহণের তারিখ পড়বে এবং সাক্ষ্য গ্রহণেই মূলত এই বিষয়গুলো উঠে আসবে যে সাক্ষীরা কি সাক্ষী দিচ্ছেন, কি ধরনের তথ্য বা ভিডিও ফুটেজ এখন পর্যন্ত পাওয়া গেছে, সেখানে অডিও কল থাকলে সেটি হতে পারে, এগুলো এই আদালতে কিন্তু সবই উপস্থাপন করা হবে। জি, জুলাই আন্দোলন দমনে বাড্ডা রামপুরা এলাকায় 28 জনকে হত্যা মামলার বিষয়ে ট্রাইব্যুনাল চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।